যারা আমাদের নন্দকাননের পাঠচক্র শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করি। আমার এখানে কয়েকটা প্রবন্ধ আছে, স্মৃতিকথা আছে, তারপর সাক্ষাৎকার আছে, সব কিছুর একটা মোটামুটি সম্মিলন। যাই হোক, বাংলাদেশে আমাদের ওই কবি আব্দুল্লাহ নূর ভাই একটা কথা বলে, বাংলাদেশের শহর আছে তিনটা, একটা হচ্ছে ঢাকা, একটা চট্টগ্রাম আর একটা ফেনী। তো এইটাকে কেন উনি বলেন বারবার, ওই যে সাহিত্য নিয়ে উনি কদিন পর পরই আমাদের সব খোঁজখবর পায়। তো কখনো দেখে যে এখানে প্রতি সপ্তাহে নন্দকাননের মতো একটা সংখ্যা বেরোচ্ছে, ঈদ সংখ্যা বেরোচ্ছে, লিটল ম্যাগ বেরোচ্ছে, পাঠচক্র হচ্ছে, সবাই মিলে সাহিত্য সম্মেলন করতেছে। তো মনে হয় যে এটা মানে এক ধরনের হাব হয়ে উঠছে সাহিত্য বিষয়ক বিভিন্ন প্রকাশনা কার্যক্রম, মানুষের মধ্যে বা লেখকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা উৎফুল্লতা, তারপরে যতগুলো ইয়া হচ্ছে এই মেলা টেলা যেখানে হয় সবাই দেখে যে কবিতা উৎসব করতেছে। তো যাই হোক, এখানে এই প্রবন্ধ গবেষণার মধ্যে একটা আছে, প্রথম যে আমার সিলেবাসের প্রথম যেটা, সেটা হলো যে আমাদের মারুফ আক্তার আইবির লিখা জীবনের নাট্যযাত্রা, নাটকের আদিধ্বনি থেকে ফেনীর মঞ্চ পর্যন্ত। আমরা নর্মালি সাহিত্য সংস্কৃতি বলতে কবিতা, গান এগুলোকে বুঝি, নাটককেও বুঝি, তবে নাটক যে মঞ্চ নাটকের কথা আমরা অনেকে ভুলেই গেছি। এবং মঞ্চ নাটক যে একসময় একটা মফস্বল শহর, জেলা শহরেও যে এটার একটা প্রাণবন্ত উপস্থিতি ছিল। তো উনার ইতিহাস গবেষণা থেকে বুঝলাম উনি শামীমা আমাদের কি সেলিমা উদ্দিনের বাড়ির পাশে আছেন বলে একটা দায় থেকে এটা নিয়ে মোটামুটি কিছু লিখার চেষ্টা করছেন। তো এখানে প্রথমে যেটা উনি বলতেন যে পুরো উনার গবেষণাটার ব্যাপারে উনি প্রথম কথা বলছে, এটা আমার সম্পূর্ণ গবেষণা না, তবে এটা শুরু, এটাকে নিয়ে যাতে আমরা ভবিষ্যতে আরও এগুতে পারি। হ্যাঁ, এখানে একটা লাইন আছে, এই অসম্পূর্ণতার মধ্যেই ফেনীর নাট্য রহস্য লুকিয়ে আছে। নাট্য চর্চা শুধু বিনোদন নয়, সমাজ পরিবর্তনের হাতিয়ার। বাংলার লোকসাহিত্যের মতো এখানকার পালা গান, যাত্রা গানও ছন্দে গ্রথিত, কৃত্রিমতাহীন মনের অকপট প্রকাশ। এই যে এখানে একটা মার্কসিস্ট ভাবনা এখানে আসছে খুব সুন্দরভাবে, যে নাট্য চর্চা শুধু বিনোদন নয়, সমাজ পরিবর্তনের হাতিয়ার। এই জায়গাটা মার্কসিজমের, এই জায়গাটা আমি খুব মানে ফিল করি, যে কোনো কিছুকে মানে আর্ট ফর আর্টস সেকের উপর যে না নিয়ে আর্টকে একটা লক্ষ্য বিষারী চিন্তা থেকে চর্চা করা, উদযাপন করা, এটা আমাদের সাহিত্যের মধ্যে খুবই গুরুত্বপূর্ণভাবে লুকিয়ে আছে। এবং 1971-এর পর থেকে এটা খুবই প্রবল। বা তার আগেও যদি আমরা সুকান্ত থেকে ধরি, বা আমাদের নজরুল, পররুখ, সবাই মূলত এই ধারার সাথে, এই বৈপ্লবিক চিন্তার সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিল। তো এখানে যে বিষয়টা আমার কাছে একটু বিদঘুরে লাগছে, সেটা হচ্ছে যে কিছু কিছু কথা বারবার আসছে। উনি বারবার বলতেছেন যে আমার লেখাটা অসম্পূর্ণ, বারবার বলতেছেন যে এটা সম্পূর্ণ ইতিহাস না। তো এটা এক ধরনের, উনি মনে হয় যে লেখার পরে খুব বেশি পড়ার সুযোগ পান নাই। উনি চাইলে যে কথাগুলো বারবার আসছে, দ্বিরুক্তি হয়েছে, সেগুলোকে ওমিট করে একটা সুন্দর লেখা লিখতে পারেন, বা এটাকে রিরাইট করা যায়, এটা হচ্ছে কথা আর কি। তো এখানে আমরা যেটা দেখতেছি যে 1977 সালেই মূল্যায়ন নামে একটা নাটক মঞ্চস্থ হয়েছে। এরপরে 1978, 1980 এভাবে মোটামুটি একটা ইতিহাস উনি তুলে ধরছেন। তো এখানে এই নাট্যদলগুলোর একটা মানে বেসিক ক্যারেক্টারিস্টিক্স উনি এখানে নিয়ে আসছেন। বলছে এই নাট্যদলগুলোর মূল শক্তি ছিল দর্শকের সাথে আবেগীয় সংযোগের কথা বলা আছে। প্রতিটি চরিত্র দর্শকের জীবনের প্রতিচ্ছবি, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বাংলাদেশের কালচারাল জগতের, স্পেশালি 1971-এর পর থেকে যে ঘটনাটা ঘটছে, এই সমাজের যে এলিট শ্রেণী, ঢাকা শহরের মধ্যবিত্ত শ্রেণীর বা উঠতি মধ্যবিত্ত যে শ্রেণীটা আছে, তাদের যে কালচার, তাদের যে পোশাক আশাক, তাদের যে বাচনভঙ্গি, তাদের যে কথাবার্তা এবং তাদের যে জীবনযাপন, এটাকেই নর্মালি নাটকে তুলে ধরা হয়। কিন্তু আমাদের নাটকের এই ফেনীর হিস্ট্রি লিখতে গিয়ে বা নাটকের হিস্ট্রি লিখতে গিয়ে উনি খুব সুন্দর একটা কথা বললেন, যে প্রতিটি চরিত্র যেন দর্শকের প্রতিদিনের জীবন, মানে আমি যে সিনেমাটা দেখতেছি, যে নাটকটা দেখতেছি, এটা যেন আমার জীবনটাই তুলে ধরছে। আমি যে প্রতিদিন কান্না করি, আমি যে প্রতিদিন বেদনা পাই, আমি যে দুঃখ পাই,
আমি যে কলেজে যাওয়ার সময় আমার পকেটে 10 টাকা থাকার দরকার ছিল, 5 টাকা আছে, এই 5 টাকার জন্য আমি কি 5 টাকা দিয়ে এটা পত্রিকা কিনবো, নাকি 5 টাকার মানে ফুচকা খাবো? এই যে মানে প্রতিদিনের যে দ্বন্দ্ব, প্রতিদিনের যে জীবনযাপন, এই জিনিসটা দেখা যাচ্ছে যে পরবর্তীতে হয়তো আমরা আমাদের নাটকে, সিনেমা আমরা নিয়ে আসতে পারি না। এটা কেন নিয়ে আসতে পারি না, সেটা একটা বড় আলোচনা। সেটাও আমাদেরকে খুঁজে বের করতে হবে। কেন আমাদের সাহিত্যে, কেন আমাদের সংস্কৃতিতে, কেন আমাদের উপন্যাসে আমরা নাই? কেন আমাদের সংলাপ নাই, আমাদের শব্দ নাই, আমাদের ভাষা নাই, আমাদের চিন্তা নাই, আমাদের এই দ্বিধা নাই? আমাদের দ্বিধাগুলো যে একটা ছেলে ঠিকই নামাজ পড়তেও যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম সে একটা নারীর প্রতি আকৃষ্ট হচ্ছে, তাকে প্রেম নিবেদন করতেছে বা করতে পারতেছে না। এই যে একটা দ্বন্দ্ব, এই যে একটা দ্বৈততা, যে বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না, এইটা তো শুধু একটা গান না। হ্যাঁ, এটা আপনার মানে প্রতিদিনের গল্পের মধ্যে আসবে, আপনার উপন্যাসের মধ্যে আসবে, সংলাপের মধ্যে আসবে। তো এখানে একটা সুন্দর কথা বলছেন, মঞ্চের সংলাপে নিজেদের খুঁজে পেত দর্শকরা। যে আমাদের এখন আমরা বলি যে এটার দর্শক কমে যাচ্ছে, ওইটার পাঠক কমে যাচ্ছে। হ্যাঁ, এবং আমি যখন ইয়াতে গেলাম, ঢাকায় একটা অনুষ্ঠানে গেলাম, সেখানে পারভেজ, উনার নাম হচ্ছে এই যে দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ যিনি, বিভিন্ন আলতাফ পারভেজ, উনি এটা খুব কষ্ট করে বলছেন, বদরুদ্দিন ওমরের বই 300 কপি বিক্রি হয়, 300 কপি ছাপায়। উনি বলতেছে এত কমে যাচ্ছে, খুব হতাশার। উনি ওনার সময়ের কথা স্মৃতিচারণ করে বলতেছে। তো আমি তখনই মানে চিন্তা করলাম এটা কেন হচ্ছে। তো আমি আবার দেখলাম যে ঠিক আরিফ আজাদ যখন একটা বই লিখতেছে, সেই বইটা হয়তো 1 লক্ষ কপি বিক্রি হচ্ছে। তখন আমার কাছে মনে হচ্ছে বদরুদ্দিন ওমররা যে সময় বেড়ে উঠছে, যে চিন্তা নিয়ে বড় হয়েছে, এ দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, আশা, চিন্তা, এটার সাথে মানে প্রতিনিয়ত ওনারা বাঘ হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ যেটাকে আমরা অ্যাড্রেস করার কথা, যে ওই অ্যাড্রেসিংটা, অর্থাৎ যেটা হয়তো আরিফ আজাদ অ্যাড্রেসিং করতেছে ইসলামের সাথে, সমাজের সাথে, রাজনীতির সাথে, কালচারের সাথে, সেটা যতটুকু করতে পারতেছে, ঠিক এই কাজটার দায়িত্ব যদি বদরুদ্দিন ওমর নিতেন, তাহলে কিন্তু বদরুদ্দিন ওমর সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন না। হ্যাঁ, তার বইটা 300 জায়গায় 3000, 3000 জায়গায় 6000, 10,000 হইতো। কিন্তু সেই দায়িত্বটা আমরা মানে যারা কম জানেন, অথবা যাদের চিন্তার বিশ্লেষণের ক্যাপাসিটি কম, তাদের হাতে তুলে দিয়ে আলটিমেটলি আমরা আমাদের সাহিত্য সংস্কৃতির ক্ষতি করছি। তো এটা আমি স্পেশালি এই আলোচনা যারা শুনবেন, আরও যারা মানে যারা নবীন আছেন বা প্রবীণ আছেন, তারা এই দায়িত্বটা নেবেন, যে ধর্মের দায়িত্ব, সংস্কৃতির দায়িত্ব। ধর্ম শুধু ধর্ম না, ধর্ম আমার সংস্কৃতি। হ্যাঁ, আমি কেন টুপি পড়তেছি, কেন নামাজ আছে, আবার আমি নামাজ পড়তেছি বা টুপি পড়তেছি না। এই জায়গার বিশ্লেষণের জায়গাটা আমরা যদি এই সমস্ত বিবেচক বুদ্ধিজীবীদের হাতে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা এই ধরেন অল্প জানা লোকদের বা শুধুমাত্র ধর্মীয় পুস্তক পড়া লোকদের যে ধর্মালোচনা, সেখান থেকে আমরা বেরোতে পারবো। তারপরে উনি আরো এখানে গুরুত্বপূর্ণ কথা বলছেন, এটি কেবল বিনোদন ছিল না। মানে নাটককে উনি এই যে 2টা লাইনের মধ্যে কিভাবে নিয়ে আসতেছে, বলছে যে এটা কেবল বিনোদন ছিল না, মানবিক শিক্ষা, নৈতিক জাগরণের মাধ্যমও ছিল। তারপর বলতেছে, ফেনীর নাটক সমাজের ক্ষত চিহ্ন স্পর্শ করত, নতুন সম্ভাবনার স্বপ্ন দেখাতো। এই সংযোগই নাট্যযাত্রাকে মানে অবিরাম চালিয়ে যেত। তাহলে এখানে আমরা যে কি দেখলাম, এই যে সমাজের ক্ষত চিহ্নকে স্পর্শ করতো কি, ওই যে ফেনীর নাটকের মানে যে কথাগুলো বলতেছেন, ওই সময়ের নাটকের কথা বলতেছে, ক্ষত চিহ্ন, সমাজের ক্ষত চিহ্নকে স্পর্শ করতো। নতুন যে সম্ভাবনা, সে সম্ভাবনার স্বপ্ন আমাদেরকে দেখাতো। বলতেছে যে এই সর্বশেষ লাইনটা আরো গুরুত্বপূর্ণ, এই সংযোগী নাট্যযাত্রাকে অবিরাম চালিয়ে যেত। অর্থাৎ আপনি যে সমাজের ক্ষতচিহ্নকে স্পর্শ করতে পারতেছেন, নতুন সম্ভাবনার স্বপ্ন দেখাইতে পারতেছেন, এই 2টা জিনিস, একটা হচ্ছে যে আমার এক্সিস্টিং বিদ্যমানকে স্পর্শ করতে পারা, এবং সেই বিদ্যমানের বিচার বিশ্লেষণ করে সেই বিদ্যমানের ভিতর দিয়ে ভবিষ্যতের যে স্বপ্ন দেখানো, এই নাট্যদলগুলো সেটা করতে পারছে। এই ইতিহাস বা উনি নাটকের যে ভেতরে ঢুকে যে বিষয়টা আমাদেরকে তুলে আনলেন, এটার ভিতরে আমাদের আগামীর নাট্যযাত্রা বলি, সাহিত্য সংস্কৃতি বলি, এটার একটা পথ নির্দেশিকা বা পথ নির্দেশনা আমরা এখানে পেতে পারি। তারপরে সেলিম আল দীনের কথা উনি স্পেশালি বিভিন্ন জায়গায় বলছেন, যে উনি বলছেন যে নাট্যাচার্য সেলিম আল দীন ফেনীর স্বপ্ন রচয়িতা। হ্যাঁ, এটা ফেনীর সাথে মনে হয় যে উনি পুরো পৃথিবীকে সংযোগ করার মতো যোগ্যতা, আসলে মানুষের সংযোগের দক্ষতা। একটু আগে যে আপনি বলছিলেন একজন কবির কথা বলছিলেন,
ফিরে এসো চাকা লিখছে কে? বিনয় মজুমদারের কথা বলছেন। হ্যাঁ, যে মানুষটা হয়তো শহরে আসতেন না, কিন্তু ওই গ্রাম থেকে, অথবা জীবনানন্দ দার বরিশাল থেকে। পৃথিবীর এরকম বহু মানুষের কথা আমরা জানবো যে সে কুটিরে বসে একটা জিনিসকে নিয়ে চিন্তা করতেছেন, তার দৃষ্টিটা বৈশ্বিক হওয়ার কারণে, সর্বমানবিক হওয়ার কারণে সেটা শুধু ওখানেই সীমাবদ্ধ থাকে নাই। তো এই ফেনীর মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার গভীরে যদি আপনি যেতে পারেন, সেখানে আপনি পৃথিবীর মানুষের আকাঙ্ক্ষাও পাবেন, হ্যাঁ, খুঁজে পাবেন। তো সেলিম আলদিনের ভিতর দিয়ে উনি এটা বলছেন, এখানে খুব সুন্দর করে বলছেন যে একটা মন্তব্য উনি সেলিম আলদিনের কথা বলছেন যে সেলিম আলদিনের নাট্যচিন্তে এমন এক ভাষা নির্মাণ করেছে। ভাষা কিন্তু নির্মাণ করার বিষয়, ভাষা মানে এমন না যে আমি শুধু পড়তেছি, শুনতেছি, জানতেছি। হ্যাঁ, তাহলে এটা আমার কাছে স্পেশালি মনে হয়, একজন মানুষ যখন চিন্তাশীল হয় এবং সেই চিন্তাটাকে প্রকাশ করার যদি অদম্য প্রেরণা থাকে, সেই প্রেরণা থেকে নতুন এক ভাষা তৈরি হয়। রবীন্দ্রনাথ এই ভাষাটা কোত্থেকে পেলেন? আমরা রবীন্দ্রনাথের আগে তো আমরা এই বাংলা ভাষা কোথাও পাই না, দেখি না। কারণ রবীন্দ্রনাথ তার সমাজকে, তার জীবনকে, তার প্রতিবেশীকে, তার ঘরের মানুষকে, তার বাইরের মানুষকে, বড়কে, ছোটকে, ইউরোপকে, এশিয়াকে, এতগুলো মানুষকে, এত ধরনের মানুষকে, এত ধরনের সভ্যতাকে উনি এত বেশি কাছ থেকে আত্মস্থ করছেন, এবং প্রত্যেকটা চিন্তাকে সে নিজের ভিতরে মানে হজম করার যে ব্যাপার, চিন্তাকে যে হজম করার ব্যাপার। আপনি নিচ্ছে পড়বেন, আপনি ফুকো পড়বেন, কিন্তু ফুকোর ভাষায় যদি আমার সামনে উপস্থাপন করেন, আমি তো সেটা বুঝবো না। কারণ ফুকো যে সময়কে ধারণ করে, যে সমাজের মানুষকে তার অডিয়েন্স ধরে কথা বলেছেন, আপনি তো সেই অডিয়েন্সের সামনে কথা বলতেছেন না। আপনি কি একজন ইউরোপিয়ানের সামনে কথা বলতেছেন না, আপনি কথা বলতেছেন ফেনীর একজন মানুষের সাথে। তাহলে ফেনী থেকে নিটশের ব্যাপারে যদি আপনি কোনো কথা বলতে হয়, আপনি নিটশেকে অতটুকু হজম করতে হবে যতটুকু হজম করার পরে আপনি এমন ভাষায় কথা বলবেন যে ভাষাটা আমার ফেনীর মানুষ বুঝবে। তো এই রবীন্দ্রনাথ আমরা পাইলাম কেন? কারণ রবীন্দ্রনাথ তার নিজের সমাজের সাথে কানেক্ট করতে চাইছেন নিজেকে, হ্যাঁ, তার সমাজকে চেঞ্জ করতে চাইছেন। তাহলে ভাষা নির্মাণ করার ব্যাপার, ওই নির্মাণটা কেন কখন আসবে? যখন আপনি সিরিয়াসলি আপনার সোসাইটির সাথে কানেক্টেড হতে চাইবেন। তাহলে এখানে বলতেছে যে সেলিম আলদিন তার নাট্যচিন্তা এমন এক ভাষা নির্মাণ করেছে যেখানে লোকজ উপাদান এবং আধুনিক নাট্য দর্শনের সংযোগ ঘটেছে নিপুণভাবে। এটাই একজন আসলে, এটাই এই লাইনটাই মূলত কাকে তৈরি করছে? সেলিম আলদিনকে তৈরি করছে। আমরা যদি আজকে আরেকজন সেলিম আলদিন হইতে চাই, আরেকদিন রবীন্দ্রনাথ হইতে চাই, আরেকজন নজরুল হইতে চাই, ঠিক এইভাবে সেম জিনিস। আপনি যেখানে বেড়ে উঠছেন, আপনি যে দুঃখ যাপন করছেন, যে সমাজ দেখে আসছেন, আপনি যে গ্রাম দেখে আসছেন, যে লতা পাতা দেখছেন, যে প্রাণী জগৎ দেখছেন, যে সামাজিক পরিমণ্ডল দেখছেন, এর বাইরে তো আপনি অনেক কিছু লিখে ফেলতে পারবেন। আপনি তো ইউরোপ দেখেন না, আপনি তো দেখলেও সেটা দেখছেন বাইরে থেকে, ভেতরের একজন হয়ে দেখেন নাই। তাইলে যেমন রবীন্দ্রনাথ বলছে, আব্দুল্লাহ উপন্যাস পরে রবীন্দ্রনাথ বলছে যে এই প্রথম মুসলমানদের ঘরের ভিতরের কথা আমরা জানতে পারলাম। তার মানে রবীন্দ্রনাথ চাইলে যে ঘরের ভিতরে, অনেকে বলে যে রবীন্দ্রনাথ কেন মুসলমানদেরকে নিয়ে লিখলো না, এটা তো রবীন্দ্রনাথের অভিজ্ঞতার মধ্যে নাই। উনি লিখতে পারতেন, সেটা আরেক বিষয়, অন্য ধরনের লিখতে পারতেন, কিন্তু এটা আপনাকে আপনার ভিতর থেকে লিখতে হবে। যে লোকজ উপাদান মানে কি? আপনি যেখান থেকে বেড়ে উঠছেন, সেই বেড়ে উঠাকে কিভাবে আপনি বিশ্বের সাথে কানেক্টেড করবেন, সেই কাজটা করতে পারার ভিতরেই একজন সাহিত্যিকের মানে তার স্থান এবং কালকে অতিক্রম করতে যাওয়া। তাহলে এই একটা লাইনের ভিতর দিয়ে আমরা এটা বুঝতে পারি যে আমাদের কি কাজ, এটাও আমরা বুঝে ফেলতে পারি যে সেলিম আলদিন যে কাজটা করছে, এই কাজটা আমরা করতে পারলে আমরাও ঠিক ওই বিশ্বমানের হয়ে উঠবো। এরপর বলতেছেন, তিনি জানতেন গ্রামের ভাষা, মানুষের চলন ফিরন। খুব সুন্দর এটা, চলন আমরা নর্মালি চাল চলন লিখি, উনি শব্দটাকে নিয়ে এসেছেন চলন ফিরন, এটা একটা সুন্দর ব্যাপার। তারপরে বিশ্বাস অবিশ্বাস, গান, কাহিনী, এটা কোনটা? এই যে এগুলো আপনি যেগুলোর সাথে এক্সপিরিয়েন্সিং করছেন, এইসবই নাটকের মৌলিক উপাদান হতে পারে যদি তা সৎভাবে আত্মস্থ করা যায়। খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনি মনে করলেন যে আমি যে সাশা ভূষার দলে থাকি, সাশা ভূষার সাথে থাকি, আমার এখানে আবার কি কালচার? ওই যে পশ্চিমবঙ্গের অথবা কলকাতার দাদারা বলতো যে পূর্ববঙ্গে কোনো কালচার আছে নাকি, ওদের আছে কেগরি কালচার। তো কিন্তু মারুফা আক্তার এখানে বলতেছেন কি, যে আমরা যদি সৎভাবে আমি যা তা আত্মস্থ করতে পারি এবং সেটা নাটকের মৌলিক উপাদান হইতে পারে। এইটা কোনটা কি হবে? আমি যদি ধরেন পূর্ণেন্দু পুত্রী লেখার আগে আমরা তো বুঝি নাই যে কবিতা এরকম হইতে পারে। কোনটাকে শিল্পে উত্তীর্ণ করবেন আপনি, এটার সিদ্ধান্ত শিল্পী নিবে, এটার সিদ্ধান্ত অন্য কেউ দিয়ে দিবে না। কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি, কোনো একটা দেশ, হ্যাঁ, কোনো একটা স্ট্যান্ডার্ড আমাকে বলে দিবে না যে তুমি এই স্ট্যান্ডার্ডে করো। স্ট্যান্ডার্ড আমরা ততক্ষণ ফলো করবো যতক্ষণ আমার কাছে কোনো স্ট্যান্ডার্ড নাই। আমি নিজে নির্মাণ করতে পারি না, নিজে সিদ্ধান্ত দিতে পারি না, এবং নিজে শিল্প তৈরি করতে পারি না। এই জন্য ইংরেজিতে একটা বিখ্যাত কথা আছে যে ফার্স্ট ইমিটেট
দেন ইনোভেট। মানে প্রথমে আপনাকে ইমিটেট করতে হবে। এই ইমিটেট হলো কি, আমি যতক্ষণ পর্যন্ত নিজে ইনোভেশন করতে পারতেছি না। তো আমি এইটা নিয়ে আরও অনেক কথা বলা যায়, কিন্তু আমাকে যেহেতু আরও এগোইতে হবে, আমি এদিকে আর না বললাম। সুন্দর করে শমশের গাজীর ফালাগান থেকে ডক্টর সেলিম আল-দ্বীনের বিশ্ব মঞ্চ জয়, সৃজনী সংসদের উচ্চমানের ভাবনা থেকে সুবচনের ডানোর কোটার আলো, এই যাত্রা আমাকে নতুনভাবে চিন্তা করতে শিখিয়েছে। আমরা 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 বিশ্বাস করব উনার এই চিন্তা উনি আরও বিভিন্নভাবে প্রকাশিত করবেন, তার গল্প বা উনি অন্যান্য যে মাধ্যমগুলোতে উনি নিজেকে প্রকাশ করেন। সেকেন্ড, আমরা যেটাতে যাব, উদ্যোক্তা সালেহা খানম তার নিজের উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটাকে সমাজের দৃষ্টিভঙ্গি সহ উনি আলোচনা করছেন। তো এখানে প্রথম যে লাইনটা উনি লিখছেন, মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো তার নিজের জীবন। এটা পড়ে আমি একটু থমকে গেলাম, ভালো লাগছে। যে এটা আমাদের কোয়ান্টামের গুরুজিও মাঝে মধ্যে বলেন যে আপনি কোনো কিছু না আছেই যে একটা অমূল্য জীবন পেয়ে গেলেন। একটা 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 ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠতে হলে সাধনা করতে হয়, একটা নারীকে পাওয়ার জন্য সাধনা করতে হয়, একটা চাকরি পাওয়ার জন্য কত মারপিট সাধনা করতে হয়। কিন্তু আপনি কোনো চাওয়া ছাড়া, কোনো সাধনা ছাড়াই জীবনের মতো এরকম মানে অসাধারণ সুন্দর এটা আমাদের আব্দুল্লাহ আবু সাইদও বলেন জিনিস পেয়ে গেলেন। তো এই কথাটা আমার কাছে, এই লাইনটা পড়ার পরে ওই কথাগুলো মনে পড়লো। তো এটাকে উনি মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল, এই চারটা জিনিসের যে একটা কানেকশন কোয়ান্টাম তৈরি করতে পারছে, এটা একটা শুদ্ধ অসাধারণ ব্যাপার। সমাজ কিভাবে পেছনের দিকে টানে, নারী হওয়ার পেছনে তার কি সীমাবদ্ধতার মধ্য দিয়ে সমাজের মধ্যে কাটাতে হয়। একটা লাইন আমরা ওখানে পড়ি, বলছে পরিবারের ছোট ছেলে আমার রুমকর্তার উপর তখন ফার্মেসি ন্যস্ত। এই যে রুমকর্তা, গৃহকর্তা না লিখে উনি রুমকর্তা লিখলেন, এটা আমার কাছে একটু বিদঘুটে লাগছে। এবং গৃহকর্তা বলতে উনি এখানে হাজব্যান্ডকে বুঝাইছেন না কাকে বুঝাইছেন আমার কাছে এটা ক্লিয়ার না। তো এই জন্য বলি যে গদ্য লেখার সবচেয়ে মজা, হুমায়ুন আহমেদের সবচেয়ে স্পেশালিটি যে জায়গাটা, একেবারে যদি একটা স্পেশালিটির কথা আমরা বলি, তাহলে আমি যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে উনি ক্লিয়ার করে লিখেন। হ্যাঁ, যে জিনিসটা উনি বুঝেন যে আমি এই শব্দটা উচ্চারণ করতেছি, এই শব্দটা আমি বুঝি কিন্তু অন্যরা নাও বুঝতে পারে। যেমন আমি ওদিন একটা লেখার মধ্যে লিখলাম যে আমরা ওখানে চাপাতি খেয়েছি, চাপাতি। তাই আমি পরে লিখতে হইলে আমি হুমায়ুন আহমেদ করেন, তাহলে তার লেখাটা আরেকটু প্রাঞ্জল হবে, মানুষ পড়তে আরেকটু মজা পাবে। তবে এমনিই উনার এই লেখাটা পড়ে মোটামুটি ভালো লাগছে আমার। উনার সংগ্রাম, মানে কিভাবে বিধবা হলেন, মানে কি, মানে যেটা পরবর্তীতে বুঝেছে। তারপরে কিভাবে ফেনী কলেজে অ্যাডমিশনের জন্য গেলেন, স্টিচিং মেশিন নিয়ে কিভাবে করলেন, কিভাবে নিজে সেলাই কার্যক্রম শুরু করলেন, আরও কিছু মানুষকে, কিছু কলেজের মেয়েকে একসাথ করলেন। হ্যাঁ, তো এই সংগ্রামটা খুব সুন্দরভাবে উনি এখানে নিয়ে আসছেন। বলতেছে অনেক সুন্দর সুন্দর ফ্রক ডিজাইন করতাম, বাসার নান্দনিকতা বাড়াতে তৎপর থাকতাম, যাতে করে আমার কাজ কারো বাধা না হয়ে আনন্দ যোগায়। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কৌশল উনি এখানে নিয়ে আসছেন। আমাদের সমাজে নারীরা নর্মালি যখন সে নিজে সচেতন হয়ে উঠতে শেখে, যখন সে মনে করে যে হ্যাঁ আমি তো আসলে ডিপ্রাইভড হচ্ছি, তখন তার ভিতরে একটা অসংকোচ প্রকাশের দুরন্ত সাহসের মতো সে সব কিছুকে ভেঙে চুরে একসাথ করে ফেলার একটা মনোবাসনায় অবতীর্ণ হয়। এটা আছে বিভিন্ন কারণে, বাংলাদেশের নারীবাদীদের উস্কানি, তারপরে আসলে যে সে যে বঞ্চিত হচ্ছে এইটাও একেবারে মানে আক্ষরিকভাবে সত্য। কিন্তু সেই কাজটাকে ঠিক তার সোসাইটিতে, এটা পৃথিবীতে তো আসলে অ্যাডাপশন, আমরা যেটা বাস্তু সংস্থান বলি, প্রত্যেকের সাথে অ্যাডাপ্টেড। আমি চাইলেই হঠাৎ করে কিছু একটা এমন কিছু করে ফেলতে পারি না। আপনি যদি হঠাৎ করে একটা সিমনিকে, খুব উত্তপ্ত সিমনিকে যদি ঠান্ডা পানিতে ভেজান, কি হবে? ফেটে যাবে। হ্যাঁ, এটা এর মধ্যে মজা পায়। হ্যাঁ, যাতে সে আমাকে ওই যে অন্য দিক থেকে যে একটু খারাপ ভাবতেছে, আমি তার সাথে এমনভাবে অ্যাডাপ্টেড হচ্ছি যাতে সে এই খারাপ ভালোর একটা সংমিশ্রণের ভেতর দিয়ে আমি উতরে যেতে পারি। তো এই কৌশলটা উনি খুব সুন্দরভাবে এটা করছেন। বলছেন কি, আমি আস্তে করে 2-1 জনের অর্ডার নিয়েছি, তারপরে কাজে পারদর্শী হয়ে বলতেছে কারো দেখা গেল কি স্যাম্পল পাওয়ার পরে দেখতেছে যে এই স্যাম্পলে বানাইছে, আমি তো এরকম বানাইতে পারি না। তখন উনি বলছেন এটা খুলে আমি শিখতাম আগে কেমনে করছে, তারপরে এটা আবার সেলাই করে রেখে দিতাম তারা জানার আগে। তো এটা একটা চমৎকার গদ্য উনি লিখছেন এবং এটা অনুপ্রেরণাদায়ক, বিশেষ করে আমাদের সমাজের যারা
নারীরা আছেন তাদের